জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণা করছে না বিএনপি, সংসদেই সমাধান হতে হবে মন্তব্য মির্জা ফখরুলের। বিরোধী দলকে সহযোগিতার আহ্বান। বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। বরিশালে বিস্ফোরণে আহত ৩, আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পলাতক আসামির বক্তব্য ঘিরে নয়াদিল্লির সাথে সম্পর্ক খারাপ হোক চায় না ঢাকা। রাজধানীর পর চট্টগ্রামেও গ্যাসের তীব্র সংকটে বাসাবাড়ি শিল্প কারখানা। লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রামাঞ্চল। ২-১ দিনের মধ্যে মহেশখালী থেকে সরবরাহ স্বাভাবিকের দাবি কর্তৃপক্ষের। পরিবেশের সুরক্ষায় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলাসহ সম্মিলিতভাবে কাজ করতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর। ফেসবুকে ভিডিও বার্তা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের মতিউরের বিচার শুরু। ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ। অনিয়মের দায়ে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত। একুশ বছরেও দেশের ইন্টারনেট স্পিডে অগ্রগতি নেই। বৈশ্বিক তালিকায়ও তলানিতে। অবকাঠামোর সীমাবদ্ধতা সহ তরঙ্গের চড়া দামকে দুষছে অপারেটররা। স্বাগত। এখন বিকেলে সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণকে ভুল বোঝাচ্ছে একটি মহল, এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসক্লাবে অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় আরও বলেন, সব কিছুর আলোচনা হবে সংসদে। কোনো কর্মসূচি যেন সংঘাতে রূপ না নেয় সে বিষয়ে সতর্ক করেন ফখরুল। অনুষ্ঠানে সংসদ ও আইন সরকারকে সহযোগিতা করতে সব দলমতের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। আর জানাচ্ছেন সাব্বির রোজ। ২০২৪ সালের তপ্ত জুলাই, বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো ছাত্র জনতার অকুতোভয় লড়াই ৩ আগস্ট রূপ নেয় শেখ হাসিনা সরকার পতনের এক দফার আন্দোলনে। বদলে যায় দেশের ইতিহাস। গণঅভ্যুত্থানের ২য় বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শহীদ ও আহতদের স্মরণে সাংবাদিক সংগঠন বিএফইউজে ও ডিইউজের আলোচনা সভায় উঠে আসে জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বিশ্লেষণ। ভোটাধিকারের জন্য গণতন্ত্র। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে, কিন্তু সংসদের বাইরে গিয়ে নানা চর্চা চলছে। শহীদদের স্মরণের নামে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল মেনে নেওয়া হবে না বলেও জানান তথ্যমন্ত্রী। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি, এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাচ্ছি এবং এই কাজটি ঐক্যবদ্ধভাবে আমরা করতে চাচ্ছি। সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কোনো প্রতারণা করছে না বিএনপি, উল্টো জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছে একটি মহল। একটা ধারণা আছে যে জুলাই বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। আপনি চিন্তা করেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে কিন্তু দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। মির্জা ফখরুল বলেন, সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা হোক সংসদে, কিন্তু বাইরে গিয়ে আওয়ামী লীগের মতো সরকার বিরোধী নানা কথা বলছে বিরোধী দল। কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার জানতে হবে, তাদের সঙ্গে কোনো পরামর্শ না করি তারা এটা চাপিয়ে দিয়েছেন। জনকল্যাণমুখী সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নে সরকারকে সময় দেওয়ার পাশাপাশি সহযোগিতার আহ্বানও জানান মির্জা ফখরুল। সাব্বির রোজ, এখন, ঢাকা। আন্দোলনে থাকা তরুণরা যারা রাজনীতি করছে তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে, ফ্যাসিবাদের চর্চা করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির উন্নতি না হলে দেশ তিমিরেই থেকে যাবে। মেহের নানির প্রতিবেদন।
সোমবার সকালে সেই রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্রের আয়োজন করে নার্সেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ন্যাব। এ সময় জুলাইয়ে নার্সদের ভূমিকা তুলে ধরেন ন্যাবের সভাপতি জাহানারা খাতুন। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান আওয়ামী সময়ে অনেক চিকিৎসক ও নার্সরা বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে জুলাই শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে জামায়াত। জুলাইয়ের প্রত্যেকটা স্মৃতিতে আপনি বিএনপিকে খুঁজে পাবেন, ছাত্র দলকে খুঁজে পাবেন। জুলাইয়ের সাথে বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদেরকে খুঁজে পাবেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিকে জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়ার সংস্কৃতি তৈরি করেছে শেখ হাসিনা। তবে আন্দোলনে থাকা তরুণরা যারা রাজনীতি করছেন তারা এখন শেখ হাসিনার পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেন তিনি। আন্দোলনে থাকার যারা দাবিদার বলে নিজেদের বেশি বেশি দাবি করেন, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করবেন কেন? এ সময় তিনি জুলাইয়ে নার্সদের অবদানের প্রশংসা করে তাদের মানবতার প্রথম সারির সৈনিক বলে উল্লেখ করেন। তরুণরা যারা রাজনীতি করছেন তারা সেটিকে অনুসরণ করছেন কেন? শেখ হাসিনার মধ্যে যদি আবার সমাজের মধ্যে ঘৃণা ছড়ান, বিভেদ বিভাজন ছড়ান, শেখ হাসিনা যে তৈরি করেছে, মানে একটা ফ্যাসিজম তৈরি করতে হলে একটা বয়ান তৈরি করতে হয়, ওই বয়ান তৈরি করে ওটার মধ্যে দিয়ে জনগণের মধ্যে একটা বিভাজন রেখা টানতে হয়। স্বাধীনতার চেতনা, এই চেতনা, ওরা খারাপ। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ একটি বস্তুর বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করছে পুলিশ। এ বিষয়ে প্রতিবেদন রয়েছে, সেটি প্রক্রিয়াধীন রয়েছে। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, তারা মাঝে মধ্যে উকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উগ্রপন্থা নিয়ে সবসময় সতর্ক সরকার। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকারের ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। সম্প্রতি রাজধানীর মতিঝিল, মিরপুর, ফার্মগেট, আশুলিয়া সহ বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে কোথাও কোথাও বিস্ফোরক পাওয়া গেলেও কোনো কোনো স্থানে পরিত্যক্ত ব্যাগে পান জর্দার কৌটা জাতীয় বস্তুও পাওয়া যায়। এ নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ জিনিস পাওয়ার পেছনে কারা আছে তা জানতে তদন্ত করা হচ্ছে। উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির নাশকতা করার মুরদ নেই, তবে তারা মাঝে মধ্যে উকিঝুঁকি দিচ্ছে। এছাড়াও সরকার উগ্রপন্থার বিষয়ে সবসময় সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে বলেন, দুবাই রাষ্ট্রদূতের সঙ্গে বেনজিরের জামিন বাতিল নিয়ে আলোচনা করেছে মন্ত্রণালয়। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো, এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকার নিয়োজিত ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওইখানে তার আদালতে যাওয়ার। জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা। পলাতক আসামিরা ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দিলে এর প্রভাবে দুদেশের সম্পর্কে খারাপ হোক তা চায় না বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে নিজ কার্যালয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনা অনেক অপরাধী। 5 আগস্ট তার বক্তব্য থামাতে ভারত সরকারের কাছে আবেদন জানানোর কিছু নেই, কেননা ভারত সরকার সেই অনুষ্ঠানের আয়োজক নয়। সংগঠনের প্রধান যে একটা অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি, উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই সেটার মানে জবাব দেবার। আমরা সবসময় বলেছি যে
যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক। আপনার পরিবেশের সুরক্ষায় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা সহ সম্মিলিতভাবে কাজ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে সবার দায়িত্ব রয়েছে। সবাই যদি দায়িত্ব পালন করেন তাহলে একটি পরিচ্ছন্ন সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। আমাদের ব্যবহার করা হাতের টিস্যু অথবা আপনার খাওয়া চিপসের প্যাকেট অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। আমরা যদি নিজেরা সচেতন হয়ে যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ইস্কাটনে 20 মিলনায়তনে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কর্মশালায় তিনি আরও বলেন, চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশ শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের উপর গুরুত্বারোপ করেন। Building a China-Bangladesh community with a shared future in the new era signifies that our relationship has transcended existing framework of cooperation and ascended to a new strategic height with mutual trust, shared experience, and interest, also solidarity. Supply chain moves where China is now graduating out of manufacturing lines, the most advanced technology areas. We can pick up some of those manufacturing lines through close collaboration with China. স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। এমনটা জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন না হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে। সকালে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় নির্বাচনের আইন পর্যালোচনা চলছে। সবকিছুই ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ নাগাদ আচরণবিধির বিষয়ে সিদ্ধান্ত আসবে। এরই মধ্যে ভোট কেন্দ্র প্রস্তুতি সহ ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণের বিষয়ে তৎপরতা চলছে। ইসিতে নিবন্ধিত 59টি রাজনৈতিক দলের মধ্যে 38টি দল বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে। 13টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে, দাখিল করেনি 8টি দল। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি জানান, সংসদ সচিবালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নাই। তাহলে 31শে জুলাইয়ের ভোটার তালিকার যে কাট অফ পয়েন্ট, এটা পরিবর্তন হতে পারে বা নাও হতে পারে। তো এটা পরবর্তীতে কমিশনে যেভাবে আলোচনা করা হবে, সেটা যদি সংশোধিত হয়ে ধরেন 31শে জুলাইয়ের পরে আরও 15 দিন বাড়লো বা 1 মাস বাড়লো, তাহলে আমরা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা করব, যেটা পদ্ধতি আছে সেই অনুযায়ী করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। 60টা নিবন্ধিত দল আমাদের, তার ভিতরে একটা হচ্ছে স্থগিত আছে রাজনৈতিক দলের। আর তাহলে 59টার মধ্যে আমরা 38টা দলের অডিট রিপোর্ট পেয়েছি। আবারও বরিশালের বোমা বিস্ফোরণের খবর। বাকেরগঞ্জে বোমা সদৃশ্য একটি বস্তুর বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে তাদের স্থানীয় হাসপাতালে। ফেরদৌস রহমানের প্রতিবেদন রয়েছে, বিস্তারিত দেখব। বিস্ফোরণে 2 হাত ও মুখ ঝলসে গেছে শিশু ফাহিমের। দগ্ধ হয়েছেন তার নানি হনুফা বেগম এবং খালা ইতিও
তিনজনকেই গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল 6টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে নিজ বাড়ির আঙিনায় ঘটে এ ঘটনা। স্বজনদের ভাষ্য, রশির সঙ্গে বাঁধা একটি চিপসের প্যাকেট দেখে কৌতূহলবশত সেটি হাতে নেন ফাহিমের খালা ইতি। প্যাকেটের সঙ্গে থাকা সুতা টান দিতেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশে থাকা তিনজনই দগ্ধ হন। আমরা মনে করছি যে আমাদের মসজিদের সাথে একটা টেনিস মিটার আছে, যে ওইটা বাস্ট হয়ে গেছে। আমরা দৌড়িয়ে আইলাম, যে আইসে দেখি না যে টেনিস মিটার ঠিক আছে। পরে এদিকে হুড়োহুড়ি করে মানুষ দৌড়াইতেছে। পরে আমরা আসলাম এদিকে, আসছে দেখি যে এদিকে বোমা বিস্ফোরণ হয়েছে। পরিবারের দাবি, কারা বা কেন এমন বিস্ফোরক সাদৃশ বস্তু সেখানে রেখে গেছে তা তারা জানেন না। তবে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে কেউ পরিকল্পিতভাবে এটি রেখে যেতে পারে বলে সন্দেহ করছেন ফাহিমের মা। আমরা গরিব, আমার ফ্যামিলি গরিব, আমার বাপের বাড়ি গরিব। আমার বাপে দিন আনতে দিন খাইতে দেন, একু ছিলে 3টা মানুষ এ করে দিয়ে গেছে। চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে ফাহিমের অবস্থা সবচেয়ে গুরুতর। তার শরীরের প্রায় 15% পুড়ে গেছে। তবে আহত 3জনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে কয়েকটি বস্তা। বিস্ফোরণের শব্দ দূর থেকে শোনা গেছে বলে জানান স্থানীয়রা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় মিলছে না গ্যাস। বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, মগবাজার, খিলগাঁও এলাকায় গ্যাসের সরবরাহ একেবারেই কম। গ্যাস না থাকায় হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। একই সাথে ফিলিং স্টেশনগুলোতেও কমেছে গ্যাস সরবরাহ। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। এদিকে গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ফেরদৌস রহমান। রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় এভাবেই বৈদ্যুতিক চুলায় রান্না করে খাবার তৈরি করছেন এক গৃহিণী। রাইস কুকারে ভাত রান্না করছি, তারপরে ইলেকট্রিক চুলায় তরকারি রান্না করতেছি। আবার অনেক সময় তো লোডশেডিংও হয়, কারেন্ট থাকে না, তখন তো আর কারেন্টের চুলাও রান্না করা যাচ্ছে না। প্রায় মাস দেড়েক হয় এই এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। বাসিন্দাদের দাবি, দীর্ঘ গ্যাস সংকটে হোটেল থেকে খাবার এনে দিন কাটাচ্ছেন তারা। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন বাইরের খাবারে। চাটুকু কিনা খাইতে হয় বাইরে থেকে, আর রান্না বাড়া তো আসে বাইরে থেকে, সব কিছু রাইস কুকার কিনছি, কেউ মানে বিভিন্ন সমস্যা সবাই ভুগতেছে এই এলাকার সবাই। বাসায় গ্যাস না থাকার কারণে বাইরে যাওয়া লাগতেছে, আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটতেছে, আমাদের চাকরির প্রিপারেশনের ব্যাঘাত ঘটতেছে। এদিকে শুধু বাসাবাড়ি নয়, গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ ব্যাহত রয়েছে ফিলিং স্টেশনগুলোতে। দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে গ্রাহকরা। আগে অনেক গ্যাস পাতাম, এখন লাইনে গ্যাস নেই। 1-1.5 মাস ধরে ঠিকমতো গ্যাস পাচ্ছি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রত্যেক পাম্পে সিরিয়াল দিতে হয়। এমন পাম্পে আছে আমাদেরকে ঢুকতে দেয় না, গ্যাস পাওয়া যায় না, ইনকাম নাই। আর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্রাহক চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পেরে বিপাকে তারা। আগের তুলনায় একটু কম, এখন তো প্রেশার নাই, লাইনে গ্যাস কম। লাইনে গ্যাস থাকার জন্য মানে কম থাকার জন্য গাড়ি গ্যাস যাচ্ছে না। ওনারা 2-1 ঘন্টা দেরি করে 3 ঘন্টা 4 ঘন্টা পরে আসে, গ্যাস পাচ্ছে না ওই তুলনায়। শুধু আবাসিক বাসাবাড়ি কিংবা ফিলিং স্টেশন নয়, গ্যাস সংকট দেখা দিয়েছে দেশের শিল্প কারখানাগুলোতেও। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। এদিকে ঢাকার পর তীব্র গ্যাস সংকটে ধুঁকছে চট্টগ্রাম বিভাগ। চাহিদার অর্ধেক গ্যাস সরবরাহ হওয়ায় বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন সবখানে তীব্র সংকট। ফলে জ্বলছে না চুলা, বন্ধ রয়েছে শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও। বিপাকে পড়েছেন লাখো মানুষ। বিস্তারিত কাজী মাহফুজের প্রতিবেদনে। চট্টগ্রামে টানা 11তম দিনের মতো চলছে গ্যাস সংকট। জ্বলছে না গ্যাস নির্ভর চুলা, ঘুরছে না যানবাহনের চাকা, বন্ধ রয়েছে শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। নগরীর ফিলিং স্টেশনগুলোতে ভোররাত থেকেই যানবাহনের কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, আবার কোথাও কোথাও সরবরাহ একেবারে বন্ধ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ার অজুহাতে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। পরিবহন খাতের পাশাপাশি এই সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিদ্যুৎ ও শিল্প খাতে। জাতীয় গ্রিড থেকে গ্যাস কম পাওয়ায় বিদ্যুৎ খাতে দৈনিক সরবরাহ 38 মিলিয়ন ঘনফুট থেকে কমিয়ে 30 মিলিয়ন ঘনফুট করা হয়েছে। এতে কমেছে বিদ্যুৎ উৎপাদন। দৈনিক 250 থেকে 300 মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে চট্টগ্রামে।
গ্যাস সংকটের আঁচ লেগেছে বাসাবাড়িতেও। দিনের বড় একটি অংশে জ্বলছে না চুলা। বাধ্য হয়ে বাড়তি খরচে হোটেল থেকে খাবার কিনে আনতে হচ্ছে অনেককেই। প্রতিদিন প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের স্বাভাবিক চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 200 মিলিয়ন ঘনফুটের মতো, যা মোট চাহিদার অর্ধেক। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির পর দৈনিক 450 মিলিয়ন ঘনফুট সরবরাহ কমে যায়। তার উপর প্রাপ্ত সীমিত গ্যাসের বড় একটি অংশ ঢাকায় বেশি সরবরাহের কারণে চট্টগ্রামে এই সংকট তীব্র হয়েছে। আমরা গ্যাস পাইতেছি না, যার কারণে আমরা লাঞ্ছিত। কোম্পানিরা আমাদের মনে করেন ইনকাম ফুল নিতেছে, আমরা মনে করেন কোম্পানিদেরকে ইনকাম দিতে হবে ফুল, একটা টাকাও মাপ নাই। কোনো লাইনের যদি সমস্যা থাকে বা গ্যাসের কোনো সমস্যা থাকে তাহলে ডিক্লেয়ার দিয়ে দেখ, আমরা 2 দিন দিব না, 3 দিন দিব না। এদিকে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষের দিকে দাবি করে আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলছেন আরপিজিসিএল এর উপমহাব্যবস্থাপক। অবস্থানে আছে আর সর্বশেষ আমরা 2-1 দিনের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট জাতিকে দিতে পারবো আশা করি। এদিকে রোববার বিকেল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ফেনী শহর ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ। রাতের 12টা বাজেও থাকে না, অনেক সময় সকালে একটু থাকে, আর মানে দেখেন না 7টা-8টা বাজছে, এরপর আর গ্যাস মানে চলে না। চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহক, হোটেল ব্যবসায়ী এবং সিএনজি অটোরিকশা চালকরা। কেন্দ্রীয়ভাবে গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ফেনী বাখরাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপক কিরণ চন্দ্র রায়। দ্রুত গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। দিন হোক কিংবা রাত, মিলছে না স্বস্তি। ফেনী, নাটোর, বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে দুর্ভোগে লাখো মানুষ। তীব্র গরমে ঘরের ভেতর টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুতের অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ, ক্ষতির মুখে ব্যবসা ও শিল্প কারখানা। ফেনীতে গ্রামাঞ্চলে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা এবং শহরে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সঙ্গে অনেক গ্রাহক অভিযোগ করছেন, আগের মাসের তুলনায় এবার বিদ্যুৎ বিল এসেছে 2 থেকে 3 গুণ বেশি। ঘন্টার মধ্যে 2-1 বারও চলে যায়। আসা যাওয়ার যে একটা নাটকীয়তা, খুব খারাপ লাগতেছে। একই চিত্র নাটোরেও। জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়ায় শহরের চেয়ে গ্রামেই বেশি লোডশেডিং দিতে হচ্ছে। বিদ্যুতের অভাবে থমকে যাচ্ছে ছোট বড় ব্যবসা, উৎপাদন কমেছে বিদ্যুৎ নির্ভর কারখানায়। মূলত উৎপাদন ঘাটতিজনিত কারণে আমরা গ্রিড থেকে সাপ্লাই কম পাচ্ছি, 50-60% পাচ্ছি, যার কারণে আমাদের লোডশেডটা করতে হচ্ছে এবং আমরা সেটা লোড ম্যানেজমেন্ট করে আমরা গ্রাহকদেরকে বিদ্যুৎ সরবরাহ করতেছি। তো বিষয়টা আমরা ইতিমধ্যে আমাদের উৎপাদন কর্মকর্তাদেরকে জানিয়েছি। পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলে লোডশেডিংয়ে ক্ষতির মুখে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান। বড় 2টি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও তার সুফল পাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। এদিকে বরগুনায়ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বরফ উৎপাদন কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন উপকূলের জেলেরাও। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিদ্যুৎ বর্তমানে আপনার 40% থাকেই না, একেবারে মানে কাজ কাম করা খুবই কষ্টকর হয়েছে। বিদ্যুতের কারণে আমার কর্মচারীদের কাজ সময় দিতে পারতেছি না, বেতন সময় দিতে পারতেছি না। উত্তরাঞ্চলের সৈয়দপুরে লোডশেডিংয়ে থমকে যাচ্ছে হালকা প্রকৌশল শিল্প। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা উৎপাদন বন্ধ থাকায় বাড়ছে আর্থিক ক্ষতি। ব্যাহত হচ্ছে ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সেবার কার্যক্রম। সকাল থেকে দেখেন 2 ঘন্টা আসে, 1 ঘন্টা নাই, কাস্টমার আসতেছে, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর দাবি, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। লোডশেডিং কমিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে পরিস্থিতির উন্নতি কবে হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো আশ্বাস মেলেনি। আফনান অপসরা, এখন। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হলো। এদিন আদালত তার জামিন নামঞ্জুর করেন। মামলায় সাক্ষ্য গ্রহণ 14 সেপ্টেম্বর। বিস্তারিত প্রতিবেদনে।
2024 সালের কোরবানি ঈদের সময় 15 লাখ টাকার একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ছাগলটির ক্রেতা মুশফিকুর রহমান ইফফাত এনবিআরের তৎকালীন সদস্য মতিউর রহমানের ছেলে বলে গণমাধ্যমে পরিচয় বের হলে বিষয়টি দেশ জুড়ে ছাগলকাণ্ড নামে পরিচিতি পায়। ইফফাত মতিউরের দ্বিতীয় স্ত্রীর সন্তান। এরপর 2024 সালের 4 জুন দুদক মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে তাদের নামে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। একই সঙ্গে তাদের নামে থাকা ব্যাংক হিসাব, শেয়ার বাজারের বিও হিসাব জব্দ করা হয়। এরপর দুদকের অভিযোগপত্রে বলা হয়, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে 1,24,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 5,40,00,000 টাকার সম্পদ অর্জন করেছেন। সোমবার ঢাকার বিভাগীয় জজ বিএম তরিকুল কবির আলোচিত এ মামলার অভিযোগ গঠনের আদেশ দেন। 14 সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালত। দুদকের মামলায় মতিউর রহমান কারাগারে আছেন। এর আগে তার প্রথম স্ত্রী ও এই মামলায় জেল খেটেছেন। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ আদায় এবং দাপ্তরিক অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে শুরু হয়েছে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়া। এতে স্বস্তি প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা। ইফতেখার রেহানের তথ্য ছবিতে প্রতিবেদন। কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। নামজারি, খাজনা, পর্চাসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে হয়রানির পাশাপাশি অতিরিক্ত টাকা দিতে হতো বলে অভিযোগ সেবা গ্রহীতাদের। অনেকের দাবি, দালাল ছাড়া প্রয়োজনীয় কাজ করানো ছিল প্রায় অসম্ভব। এসব অভিযোগের ভিত্তিতেই সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। অভিযানের সময় সেবা গ্রহীতাদের কাছ থেকে একের পর এক অভিযোগ শোনেন জেলা প্রশাসক। নথিপত্র পর্যালোচনায়ও ধরা পড়ে নানা অসঙ্গতি। প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি অ্যাবসার্ড বিষয়। এই কাজটি করেন বাইরের লোক। বাইরের লোক দিয়ে এই কাজ কখনোই সম্ভব নয়। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। জেলা প্রশাসক জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সেবায় কোনো ধরনের দালাল বা অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাহিরে থেকে আবেদন করার তো সুযোগ নেই। এখন তো ভূমি সেবা কেন্দ্র আছে, সেই ভূমি সেবা কেন্দ্রগুলোতে গেলেই তো আপনার তারা আবেদন করতে পারছেন। সে আবেদনগুলো সরাসরি ওনাদের কাছে চলে আসে। জেলা প্রশাসনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সেবা গ্রহীতারা। তবে নিয়মিত এমন তদারকি চান তারা। জমির সংক্রান্ত যে কোনো তথ্য তাদের কাছ থেকে নিতে গেলে আপনার দালাল লাগে, দালাল ছাড়া কোনো কাজ হয় না। অনেকে আসে হয়রানি করে, অনেকদিন ঘোরায়, 1 বছর 6 মাস। পরে কালিয়াকৈরের শফিপুর ভূমি অফিসও পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। এখন গাজীপুর। 3 দশকে নোয়াখালীর হাতিয়ায় মেঘনার বুকে ছোট বড় মিলিয়ে জেগে উঠেছে 30টিরও বেশি চর। জেগে ওঠা চরগুলোর নিয়ন্ত্রণ ও জমি বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী বাহিনীগুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষ, অবৈধ দখলের ঘটনা ঘটে, যা এখনই বন্ধ করা না গেলে যে কোনো সময় রূপ নিতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষে। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন। 2025 সালের ডিসেম্বরে নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেগে ওঠা জাগলার চরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 6 জন। এরপর থেকে চরগুলো ঘিরে তৈরি হয়েছে বাড়তি উৎকণ্ঠা। গত 1 মাস ধরে নতুন জেগে ওঠা চর আতাউরে চলছে অবৈধ দখলের চেষ্টা। স্থানীয়দের দাবি, হাতিয়া উপজেলার খোকন, হানিফ ও ভুট্টো নামের 3 জনের সমঝোতায় চলছে এই দখল। তারা ধান চাষের যখন সময় হয়, আসলে ধান চাষ তো হয় না, ধান চাষের নামকরণ করি তারা কিছু ধান ছিটি দিয়া বাতান্যা করতেন, আমরা ভোজ বান্ধি সাদা আদায় করে। এরা হিয়াগো হামলা করে, অত্যাচার করে, যে আমরা ভোজ গরু যে পরিস্থিতি
দেখা গেছে সামনের দিকে আমরা বস গরু রাখতাম হাঁটতাম না, ফাইলতাম হাঁটতাম না। আমাদের মহিষ গরু নিয়ে বেঁধে রাখে, ওরা জরিফানা করে, কারণ আমরা বৈষ্ঠ রাখতে আমাদের খুব অসুবিধা হইতেছে। স্থানীয়রা বলছেন, চর দখলের প্রথম ধাপে ধান চাষের নামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে তা বিক্রি হচ্ছে চড়া দামে। এরপরই তা স্থায়ীভাবে দখল করা হয়। সন্ত্রাসী বাহিনী ধান চাষ নামক এরা এই গরু ছাগল মহিষ বান্দি টাকা আদায় করার জন্য একটা পায়তারা করতেছে। কবে কখন কোন সময় এরা দুর্ঘটনা ঘটা বলা যায় না। আমাদেরকে এখন হুমকি দুমকি দিতেছে। গরু প্রতি 500-1000 টাকা না দিলে 2-4-5 দিন বান্ধি রাখে। এমনকি অনেক মহিষ এই খড়ে মারা পর্যন্ত গেছে। দুর্গম ভৌগোলিক ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে চর আতাউরে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক নজরদারি বজায় রাখা কঠিন। চর আতাউরে অবৈধ দখলদারদের দখল বন্ধের পাশাপাশি চরটিকে সরকারিভাবে গোচারণ ভূমি নির্মাণ করা হলে এই অঞ্চলের প্রাণী সম্পদ খাত সমৃদ্ধ হতে পারে। চর সরকারি খাস জমি হলেও আইন অমান্য করে যেভাবে পারছে দখলের চেষ্টা করছে। তবে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। নতুন যে চরগুলো সরকারের নিয়ম অনুযায়ী ভূমিহীন পরিবারের মাঝে দণ্ডমুক্ত দেওয়ার যে বিধান রয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা হয় সে লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করবো এবং উপজেলা প্রশাসনকে এই বিষয়ে পরামর্শ দিচ্ছি। নতুন করে জেগে ওঠা চরগুলোকে গোচারণ ভূমিতে রূপান্তর কিংবা স্থানীয় ভূমিহীনদের মাঝে বরাদ্দের ব্যবস্থা করা হলে বন্ধ হতে পারে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এখন নোয়াখালী। বিশ্বে যেখানে 672 এমবিপিএস দিয়ে 1 নম্বরে সংযুক্ত আরব আমিরাত, সেখানে মাত্র 37 এমবিপিএস দিয়ে বাংলাদেশের অবস্থান 88তম। প্রায় 21 বছর আগে দেশে মোবাইল ইন্টারনেট চালু হলেও এখনও এর স্পিড নিয়ে আছে বিস্তর অভিযোগ। বাকিটা জানাচ্ছেন নাজমুস সাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ারেসা মাসে 500 টাকার বেশি খরচ করেন মোবাইল ইন্টারনেটের পেছনে। মূলত বাসার বাইরে থাকলেই নেট কেনেন তিনি। তবে ধীরগতি আর কাঙ্ক্ষিত সেবা নিয়ে অভিযোগ আছে তার। যে কোনো এরিয়াতে আপনার নেট সার্ভিসের ঝামেলা হতে হয়, যেমন আমাদের ডিপার্টমেন্টেই হচ্ছে আপনার নেট সার্ভিসটা মাঝে মধ্যে ড্রপ করে, কাজ করে না। 2G'র হাত ধরে দেশে মোবাইল ইন্টারনেট চালু হয় প্রায় 21 বছর আগে। 2012-তে 3G আর 2021 সালে চালু হয় 5G সেবা। কিন্তু এত বছরও প্রায় 11.5 কোটি গ্রাহকের মুঠোফোনের ইন্টারনেট নিয়ে ভোগান্তির শেষ নেই। ইন্টারনেটের গতি পর্যবেক্ষণ করা বৈশ্বিক সংস্থা ওকলা টেস্টের হিসেবে বাংলাদেশে গত জুনে মুঠোফোনের ডাউনলোড স্পিড ছিল 37.83 আর আপলোডে 12.16 এমবিপিএস। বিশ্বের মধ্যে বাংলাদেশ মোবাইল ইন্টারনেট স্পিড র্যাঙ্কিংয়ে 88তম। অন্যদিকে 672 এমবিপিএস স্পিড দিয়ে 1 নম্বরে সংযুক্ত আরব আমিরাত আর কাতার 561 এমবিপিএস স্পিড দিয়ে দ্বিতীয়। যদিও গড় হিসেবে দেশের 4 প্রতিষ্ঠান 20 থেকে 25.5% ইন্টারনেট স্পিড দিচ্ছে। দেশের যে 4 অপারেটর মোবাইল ইন্টারনেট সেবা দেয় তাদের মধ্যে অন্যতম রবি ও বাংলালিংক। রবি 5G সেবা দেয় আর বাংলালিংক 4G। রবি বলছে ঢাকার তুলনায় তারা সেবা প্রত্যন্ত অঞ্চলে দিতে পারেন না অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে। এছাড়া অনিয়ন্ত্রিত নগরায়নকেও দায়ী করেন তিনি। সমস্যা নাই আমি সেটা অবশ্যই বলবো না, সমস্যা আছে। লোকালাইজ যেসব সমস্যাগুলো আছে আমরা চেষ্টা করছি সেগুলো রিজলভ করার জন্য। আপনাকে আমি যদি বলি যে আমরা প্রতি বছর প্রায় $200 মিলিয়ন, প্রায় 2000 কোটি টাকার উপর আমরা ইনভেস্ট করছি এই নেটওয়ার্ক এক্সপানশন, নেটওয়ার্ক ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি ইনক্রিজের জন্য। আর বাংলালিংক বলছে নেটওয়ার্ক শেয়ারিং অসুবিধা কিংবা তরঙ্গের চড়া দাম সহ নানা সমস্যা আছে। তার মাঝেও স্পিড ঠিক রাখার চেষ্টা করছে বলে জানান তিনি। আমার ইনডোর কাভারেজ বা ঘরের ভিতরে কাভারেজে একটু সমস্যা হয়, কারণ আমাদের লো ব্যান্ড স্পেকট্রামটা একটু কম তুলনামূলক অন্যদের তুলনায়। তো সেই জন্য আমরা যখন লো ব্যান্ড স্পেকট্রামটা কম থাকে তখন ইনডোর পেনিট্রেশনটা একটু কমে যায়, যেটার জন্য আমরা দেখছি যে আমাদের কমপ্লেইন মাঝে মাঝে আসে। বিশ্বের অন্যান্য দেশের মতোই মোবাইল ইন্টারনেট গুরুত্ব দিতে হবে সরকারকে। তা না হলে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা অনেকটাই কঠিন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। স্বাস্থ্যগত দিক বিবেচনায় কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান মুক্তি পেতে পারেন বলে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সরকারের সঙ্গে ইমরানের পরিবারের আলোচনা হচ্ছে বলেও প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য অবজারভার।
তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের পরিবারের সঙ্গে ইমরান খানকে দেখা করতে না দেওয়ারও অভিযোগ রয়েছে। আর জানাচ্ছেন অর্ণব প্রসাদ। সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের পর দুর্নীতির অভিযোগে 2023 সালের আগস্ট থেকে কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তারকা ক্রিকেটার ইমরান খান। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে না দেয়া, মৃত্যুর গুজব, ইমরানের স্বাস্থ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষের গাফিলতি সহ নানা অভিযোগের মধ্যেই চলতি সপ্তাহে কারাবন্দী জীবনের ৩য় বছর পূর্ণ করবেন ইমরান খান। ইমরানের কারাবরণ নিয়ে যখন দিন দিন উত্তপ্ত হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন, তখনই তার মুক্তির গুঞ্জন তৈরি হয়েছে পাকিস্তান জুড়ে। এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অবজারভার। পাকিস্তানের সামরিক বাহিনী ও পরিবারের সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, স্বাস্থ্যগত দিক বিবেচনায় ইমরানকে মুক্তি দিতে পারে সরকার। এ বিষয়ে চুক্তিতে পৌঁছাতে সরকারের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে ইমরানের পরিবারের আলোচনা হচ্ছে বলেও দাবি করেছে গণমাধ্যমটি। এদিকে ইমরানের মুক্তির গুঞ্জনের মধ্যেই ফের আদিয়ালা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে ইমরান খানকে দেখা করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন তার বোন আলিমা খান। আলিমার দাবি, সপ্তাহের প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার পরিবার ও আইনজীবীদের সঙ্গে ইমরানের সাক্ষাতে আদালত স্পষ্ট নির্দেশনা দিলেও তা মানছে না আদিয়ালা কারা কর্তৃপক্ষ। ইমরান খান আদালত से रिहा होना है। अब अदालत का हाल सुनिए। इमरान खान के लिए ऐसे ऐसे नायाब जजेस ढूंढ के लाए हैं, ऐसे बेज़मीन जजेस ढूंढ के लाए हैं। এছাড়াও আলাদা বার্তায় ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাশেমের দাবি, গেল প্রায় 7 মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ইমরান খান। দীর্ঘ কারাবাসে ইমরানের স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে বলেও শঙ্কা দুই পুত্রের। এদিকে পাকিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে ইমরানের মুক্তির বিষয়টি সরকারকে বিবেচনায় নেয়ার আহ্বান বিশ্লেষকদের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ইরানে পরিকল্পিত হামলা বাতিলের পর সোমবার দেশটির সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য আলোচনায় হরমুজ ইস্যুতে সমাধান আসলেও পরমাণু ইস্যুতে ফের মতবিরোধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। অর্ণব প্রসাদের আরও একটি প্রতিবেদন। ইরান থেকে ইরাক, কাতার থেকে ওমান, হরমুজ উত্তেজনা ঘিরে হামলা পাল্টা হামলায় যখন নতুন করে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য জুড়ে, তখনই দুই বিবাদমান পক্ষ যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে বসাতে মধ্যস্থতার মঞ্চে সৌদি আরব। রোববার দ্রুত চুক্তি বাস্তবায়নের শর্তে ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেন ট্রাম্প। দাবি করেন, চুক্তির আওতায় হরমুজ অবিলম্বে সচল এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। এর ঠিক একদিন পর ট্রাম্পের ইঙ্গিত, সোমবার স্থানীয় সময় বিকেলে নতুন করে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ইরান। তবে আলোচনার ভেন্যু কোথায় কিংবা এতে কারা অংশ নেবেন তা স্পষ্ট করেননি তিনি। And they didn't want us to do it. It begins tomorrow afternoon, and we'll see if it's true. I'd love to do that, save a lot of lives. তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি তেহরান প্রত্যাখ্যান করলেও সংঘাত নিরসনে সৌদি আরব ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও হরমুজ ইস্যুতে ইরান ওমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলেও দাবি তার। তবে রুট বিতর্ক নিয়ে দুই দেশ চুক্তিতে পৌঁছালেও হরমুজ পুনরায় খুলে দেয়া ও বন্ধের সঙ্গে তা সম্পর্কিত নয় বলে দাবি করেন ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘাই। অন্যদিকে গেল জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলী ওয়াশিংটনকে মেনে চলার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য আলোচনায় হরমুজ ইস্যুতে সমাধান আসলেও পরমাণু ইস্যুতে ফের মতবিরোধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র ইরান। এছাড়াও আসছে মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিনীদের কাছে ক্রমশ জনপ্রিয়তা হারানো ট্রাম্পের কাছে যুদ্ধ অপেক্ষা কূটনীতিকে বেছে নেওয়া শ্রেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে যুদ্ধনীতির পরিবর্তে ইরানের সঙ্গে যখন কূটনৈতিক অ্যাপ্রোচকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র, তখনই ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অবস্থান শনাক্তে জোর অভিযান চালাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কয়েকটি সম্ভাব্য মোটিভকে মাথায় রেখে মোস্তফাকে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে গোয়েন্দারা। তাদের ধারণা ইরানেরই কোনো ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে আছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। এছাড়াও গোয়েন্দা নজরদারি থেকে বাঁচতে মোস্তফা খামেনি গেল 5 মাস ধরে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করছে না বলেও ধারণা CIA ও মোসাদের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বিশ্বকাপ এবং বড় টুর্নামেন্টগুলোর শেয়ার বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটলেও চাপ কমছে না ফিফা সভাপতির। বিতর্কিত এই উদ্যোগের পেছনে থাকা নথিপত্র সংরক্ষণের কঠোর নির্দেশ দিয়ে ইনফান্তিনো সহ মার্কিন মূলধনী প্রতিষ্ঠানগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি UEFA। আরও জানাচ্ছেন মিনারুল ইসলাম। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বেসরকারি সংস্থার কাছে বিক্রির প্রস্তাব, যার নাম দেওয়া হয়েছিল ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ। তবে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার এমন বাণিজ্যিক চিন্তাভাবনার শুরুতেই বড় ধাক্কা খায় উয়েফা, কনকাকাফ ও AFCর তীব্র বিরোধিতায়। টুর্নামেন্ট বয়কটের হুমকির মুখে শেষ পর্যন্ত পিছু হটেন ইনফান্তিনো। তবে প্রস্তাব বাতিল হলেও বিষয়টি এখানেই থামছে না। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে ফিফা প্রধান ট্রাম্পের স্বজন জোশুয়া কুশনারের থাইব ইটারনাল ফান্ড এবং অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান JP মর্গানকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে উয়েফা। স্পষ্ট জানানো হয়েছে এই প্রক্রিয়ার বিরুদ্ধে সালিশি ও আইনি পদক্ষেপের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। সবচেয়ে বড় বিষয়, নোটিশে ফিফাকে সতর্ক করে বলা হয়েছে এই প্রজেক্ট সংক্রান্ত যে কোনো ইমেইল, ফাইল বা দলিলাধি যেন অক্ষত রাখা হয়। রুটিন নিয়ম অনুযায়ী কোনো ফাইল ডিলিট বা ধ্বংস করা যাবে না। আর্সেন ওয়েঙ্গার সহ ফিফার শীর্ষ কর্মকর্তাদের কাছে থাকা সমস্ত নথিপত্র সংরক্ষণের তাগিদ দিয়ে 5 কর্মদিবসের মধ্যে লিখিত নিশ্চয়তা চেয়েছে উয়েফা। বিতর্কিত এই ব্যবসায়িক পরিকল্পনার কারণে বিশ্ব ফুটবলে ফিফা সভাপতির ভাবমূর্তি এখন বড় ধরনের প্রশ্নের মুখে। এক পর্যায়ে পরিকল্পনা থেকে সরে এলেও উয়েফার আইনি হুঁশিয়ারি ইনফান্তিনোর উপর চাপ আরও বাড়িয়ে দিল, যা হয়তো গড়াচ্ছে আদালত পর্যন্ত। মিনারুল ইসলাম, এখন। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।